স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। এবং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পঞ্চায়েত পরীক্ষা, আইসিডিএস এবং মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। যদিও আজকের ক্লাসটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। তো আজকে আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট করব। পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসে থাকে সেই ধরনের প্রশ্নই আমরা প্র্যাকটিস করছি, হুবহু কমনযোগ্য প্রশ্ন, সাথে এক্সট্রা নোটস আমরা দেখছি। তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে দেখবো। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন, পাইথান জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর রয়েছে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। পাইথন জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন নদীর উপর অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশন সি, গোদাবরী নদীর উপর অবস্থিত রয়েছে। এবং এই জলবিদ্যুৎ প্রকল্পটা কোন বাঁধের ওপর অবস্থিত, বা এইটার মানে পাইথন জলবিদ্যুৎ কোন বাঁধ নামে পরিচিত? সেটা হচ্ছে জয়কওয়াড়ি বাঁধ। ঠিক আছে, জয়কওয়াড়ি বাঁধ কোথায় অবস্থিত রয়েছে? মহারাষ্ট্রে। গোদাবরীকে কি বলা হয় থাকে? দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণ গঙ্গা বলা থাকে। দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়ে থাকে এটাকে। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বছরের মধ্যে কোনটিকে ভারতের জনসংখ্যার ইতিহাসে মহান বিভাজনের বছর অর্থাৎ ইয়ার অব দ্য গ্রেট ডিভাইড বলা হয়ে থাকে? ভিভিআই করে ফেলো। নিম্নলিখিত বছরের মধ্যে কোনটিকে ভারতের জনসংখ্যার ইতিহাসে মহান বিভাজনের বছর বা ইয়ার অব দ্য গ্রেট ডিভাইড বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1921 সালটিকে। কেন বলা হয় তাকে, ডিটেলস দেখবো। দেখো, 1911 থেকে 1921 এই দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার নেতিবাচক বা ঋণাত্মক হয়েছিল মহামারী, দুর্ভিক্ষ এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণে। এবং সেই জন্য 2021 সালের পর থেকে ভারতের জনসংখ্যা একটানা বৃদ্ধি পেয়েছে, তাই এই বছরটিকে গ্রেট ডিভাইড বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যখন প্রত্যেক 10 বছর অন্তর আদমশুমারি বা জনসংখ্যা গণনা করা হয়ে থাকে, তখন দেখেছি প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কি হয়, দেশের জনসংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র এই দশকটা 1911 থেকে 1921 এই দশকে জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে জনসংখ্যা কমে গিয়েছিল। ঠিক আছে, ঋণাত্মক ছিল। কি কারণে? ওই 10 বছরের মধ্যে মহামারী হয়েছিল, দুর্ভিক্ষ ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো সে কারণে জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে কমে গিয়েছিল, যেই জন্য এই দশকটিকে বা এই 1921 সালটিকে গ্রেট ডিভাইড বলা হয়ে থাকে। এবং 1921-এর পর থেকে যথারীতি পরের যে দশক 1931 সাল পর্যন্ত আবার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তারপর দেখো 1951 থেকে 1981 এই সময়কালটিকে ভারতের জনসংখ্যার বিস্ফোরণ বলা হয়ে থাকে, অর্থাৎ পপুলেশন এক্সপ্লোশন পর্ব বলা হয়ে থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য। 3 নম্বর প্রশ্ন, জিএনপি কথাটির পুরো অর্থ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটি হয়ে যাবে জিএনপি কথাটির পুরো অর্থ। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতের লোকপালের জন্য যে লোগো ডিজাইন করেছিলেন, ভারতে লোকপালের জন্য নিচের কোন ব্যক্তি লোগো ডিজাইন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রশান্ত মিশ্র। দেখো একটু ডিটেলসে দেখবো। উত্তরপ্রদেশের প্রশান্ত মিশ্র ভারতের লোকপালের লোগো ডিজাইন করেছিলেন। লোকপালের লোগোটিতে ন্যায় বিচার, বিচারক, জনগণ এবং আইনকে রূপক হিসাবে তুলে ধরা হয়েছে। লোকপাল হলো ভারতের কেন্দ্রে দুর্নীতি দমনের সর্বোচ্চ সংস্থা এবং রাজ্য স্তরে এটি লোকায়ুক্ত হিসাবে কাজ করে।
ভারতের প্রথম লোকপাল চেয়ারম্যান হিসাবে 2019 সালে বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ নিযুক্ত হয়েছিলেন। আর ভারতের যে রুপি সাইন সেটি ডিজাইন করেছিলেন উদয় কুমার ধর্মলিঙ্গম 2010 সালে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ বর্তমানে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে লঞ্চ করা হয়েছে, মিশন খাকি পুলিশ ব্যাচ এবং পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ। দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে প্রচুর প্রশ্ন উত্তর সহ মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। এর সাথে আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে আইসিডিএস বীরঙ্গনা ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে, সাথে প্রচুর মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেথড নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ফতেহাবাদ জেলাটি চতুর্দশ শতাব্দীতে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি এর নামকরণ করেছিলেন তার পুত্র ফতেহা খানের নামে? ফতেহাবাদ জেলাটি চতুর্দশ শতাব্দীতে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি এটির নামকরণ করেছিলেন তার পুত্র ফতেহা খানের নামে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত গিরিপথটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পালাক্কার গিরিপথ। নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে যে গিরিপথটি সেটা হচ্ছে পালাক্কার গিরিপথ। দেখো, পালঘাট বা পালাক্কার গিরিপথ কেরালা এবং তামিলনাড়ুকে যুক্ত করেছে। এটি নীলগিরি পর্বত এবং আন্নামালাই পর্বতের মধ্যে অবস্থিত রয়েছে। তারপর দেখো, ভোরঘাট পাস মহারাষ্ট্রের মুম্বাই এবং পুনে শহরকে যুক্ত করেছে। তারপর দেখো, থলঘাট পাস মহারাষ্ট্রের মুম্বাই এবং নাসিক শহরকে যুক্ত করেছে। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা, যা পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরিতে এসে মিলিত হয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, কর্ণাটকী ধ্রুপদী সঙ্গীতে ব্যবহৃত ববিলি বীণা বা সরস্বতী বীণা তৈরি করতে নিচের কোন গাছের কাঠ ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠ ব্যবহৃত হয়ে থাকে এই ববিলি বীণা বা সরস্বতী বীণা প্রস্তুত করতে। 8 নম্বর প্রশ্ন, ম্যান্ডামাস রিট বা লেখ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন ডি, উই কমান্ড বা আমরা আদেশ দিই। দেখো, ম্যান্ডামাস কি? ম্যান্ডামাস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। আদালত এই রিটের মাধ্যমে কোনো সরকারি আধিকারিক বা সংস্থাকে তাদের আইনি কর্তব্য পালনের নির্দেশ দেয়। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু রিট রয়েছে, যেমন দেখো, হেভিয়াস কর্পাস, যার অর্থ হলো সশরীরে হাজির করা, বেআইনিভাবে আটকের ক্ষেত্রে এটি জারি করা হয়। তারপর দেখো, কো ওয়ারান্ত, এর অর্থ হলো কোন অধিকারে, ঠিক আছে, অর্থাৎ কোনো সরকারি কর্মচারী বা কোনো কর্মচারী তার পদ সে জোর করে দখল করে রয়েছে, তো সে আদৌ সেই পদটার যোগ্য কিনা সেটা বিচার করার জন্য কো ওয়ারান্ত জারি করা হয়। তারপর দেখো, সার্টিওয়ারি, এর অর্থ হলো জ্ঞাত হওয়া বা টু বি সার্টিফাইড, ঠিক আছে। দেখো, সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট 5 প্রকার রিট জারি করতে পারে। খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর অপশন এ, ভিটামিন এ। ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা কি? বহুবার এসেছে, সেটা হচ্ছে রেটিনল। দেখো, ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। এর অভাবে রাতকানা এবং চোখের কর্নিয়া শুকিয়ে
জেরোপ্যাথালমিয়া রোগ হয়। গাজর এর ভালো উৎস, ভিটামিন এর ভালো উৎস কি? গাজর। ভিটামিন বি 1 যা রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন সি যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে স্কারভি রোগ হয়, মাড়ি থেকে রক্ত পড়ে। এবং ভিটামিন ডি যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, এর অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটিতে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লেবুতে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান রয়েছে। ওকে। আর দই, দইতে কি রয়েছে? সকলেই জানি আমরা, ল্যাকটিক অ্যাসিড। তেঁতুলে টার্টারিক অ্যাসিড। 11 নম্বর প্রশ্ন, বেনজিন অণু গঠনে বন্ড কোণ কত? বেনজিন কেমন দেখতে? এই হচ্ছে বেনজিন। তো এইখানে বন্ড কোণ কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 120 ডিগ্রি। বেনজিনের সংকেত কি? C6H6। ঠিক আছে, C6H6। দেখো 6টা কার্বন আর 6টা হচ্ছে হাইড্রোজেন রয়েছে। দেখো বেনজিন C6H6 একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যার গঠন একটি সুষম ষড়ভুজের বা হেক্সাগোনাল প্ল্যানারের মতো। প্রত্যেক কার্বন পরমাণুর বন্ড কোণ বা বন্ধন কোণ সেটা হচ্ছে 120 ডিগ্রি। মিথেন বা CH4, এর গঠন হচ্ছে টেট্রাহাইড্রাল বা চতুস্থলীয়কীয়। এর বন্ড কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আর জলের অণু বা H2O ভি আকৃতির, যার বন্ড কোণ 104 ডিগ্রি 5 ডিগ্রি। আর অ্যামোনিয়া বা NH3 বন্ড কোণ হচ্ছে প্রায় 107 ডিগ্রি। খুবই খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির মধ্যপ্রদেশের সাথে কোনো সীমান্ত নেই? এটা একদম ইজি প্রশ্ন। তো মধ্যপ্রদেশের সাথে সীমানা নেই কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওড়িশা। উড়িষ্যার কোনো সীমানা নেই মধ্যপ্রদেশের সাথে। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটিকে ভারতের জাতীয় প্রতীকে দেখতে পাওয়া যায় না? জাতীয় প্রতীক কি আমাদের? অশোক স্তম্ভ বা সারনাথের সিংহ স্তম্ভ। তো সেখানে কোন প্রাণীটিকে দেখতে পাওয়া যায় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উট। উটকে আমরা দেখতে পাই না। দেখো ডিটেলসে, ভারতের জাতীয় প্রতীক সম্রাট অশোকের সারনাথের সিংহস্তম্ভ থেকে নেওয়া হয়েছে, যা 1950 সালের 26শে জানুয়ারি গৃহীত হয়েছে সংবিধান পরিষদ থেকে। এর মূল অংশে 4টি এশীয় সিংহ চারিদিকে মুখ করে বসে আছে এবং বেদি মূলের চারিদিকে 4টি প্রাণী রয়েছে। পূর্বের দিকে হাতি, পশ্চিমে ষাঁড়, উত্তরে সিংহ এবং দক্ষিণে ঘোড়া। উট নেই। এর নিচে দেবনাগরী হরফে সত্য মেব জয়তে বা ট্রুথ অ্যালন ট্রিয়াম্পস লেখা আছে, যা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। 14 নম্বর প্রশ্ন, প্রোপেনের একটি অণুতে যথাক্রমে কতগুলি কার্বন এবং হাইড্রোজেন পরমাণু রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3টি কার্বন এবং 8টি হাইড্রোজেন পরমাণু রয়েছে প্রোপেনে। অর্থাৎ কেমন দেখতে হবে? এই একটা, দুটো, তিনটে, চারটে, সরি একটু ভুল করলাম, এক জায়গায় হাইড্রোজেন হবে না, মানে ডবল বন্ড হবে না। এই যে, ঠিক আছে, তার মানে এখানে তোমাদের হবে 4টে হয়ে গেল, 1 2 3 4, সরি সবগুলোই সিঙ্গেল বন্ড।
তিন, 3 6, 7 8, ব্যাস এই হচ্ছে প্রোপেনের সংকেত। ওকে, দেখো প্রোপেন হলো অ্যালকেন গোত্রের একটি হাইড্রোকার্বন। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH 2n+2। তাহলে প্রোপেনে কার্বন পরমাণু কত? 3টি রয়েছে, তাহলে n হয়ে যাবে এখানে 3। তাহলে হাইড্রোজেন পরমাণু হবে 2 × 3, এই যে 2n+2, তাহলে 2 × 3+2 অর্থাৎ 8টি, অর্থাৎ সংকেত C3H8। মিথেনে একটি কার্বন, ইথেনে 2টি কার্বন, আর বিউটেনে 4টি কার্বন থাকে। আর রান্নার গ্যাস বা এলপিজিতে মূলত বিউটেন এবং প্রোপেন দুটো মিশ্রিত থাকে। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? কিছু নৃত্য এবং রাজ্যের নাম দেওয়া রয়েছে, কোন জোড়াটি সঠিক? সঠিক উত্তর হবে অপশানে যক্ষাকন কর্ণাটক, এটি সঠিক। বাদ বাকি সত্তরিয়া মণিপুর, এটি ভুল। সত্তরিয়া হচ্ছে আসাম। তারপর দেখো কালারি পায়াত্তু কর্ণাটক, এটা হচ্ছে কি হবে? কালারি পায়াত্তু কেরালা। আর গমিরা উত্তরপ্রদেশ দেওয়া রয়েছে, গমিরা আমাদের পশ্চিমবঙ্গ। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কার অভিমত ছিল যে আর্যরা তিব্বতের আদি বাসিন্দা ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী আর্যদের আদিবাসী মানে আদি বাসস্থান তিব্বত বলে মন্তব্য করেছিলেন। দেখো দয়ানন্দ সরস্বতী তার রচিত সত্যার্থ প্রকাশ গ্রন্থে দাবি করেছিলেন যে আর্যদের আদি বাসস্থান ছিল তিব্বত। তখন ম্যাক্স মুলার তিনি তত্ত্ব দিয়েছিলেন যে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসেছিলেন, এবং এটি সব থেকে গ্রহণযোগ্য তথ্য বলে বিবেচিত হয়ে থাকে এখনো। তারপর বাল গঙ্গাধর তিলক তার দ্য আর্কটিক হোম ইন দ্য ভেদাস বইতে বলেছিলেন যে আর্যরা আর্কটিক অঞ্চল বা সুমেরু থেকে এসেছিল। আর স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং বেদে ফিরে যাওয়া অর্থাৎ গো ব্যাক টু ভেদাস এই ডাক দিয়েছিলেন। 17 নম্বর প্রশ্ন, টর কিসের একক? সঠিক উত্তর অপশন বি, চাপের একক। 18 নম্বর প্রশ্ন, অশোকের জৌগড়া শিলালিপি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? অশোকের জৌগড়া শিলালিপি অবস্থিত রয়েছে অপশন বি, ওড়িশাতে। অশোকের শিলালিপি কে আবিষ্কার করেন? 1837 সালে জেমস প্রিন্সেপ আবিষ্কার করেন, মানে লিপির পাঠোদ্ধার করেন। ভুল বলা হবে, এটা আবিষ্কার করা ভুল হবে, লিপির পাঠোদ্ধার করেন। 19 নম্বর প্রশ্ন, গ্রেট ইন্ডিয়ান নোভেল এর রচয়িতা হলেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, শশী থারুর। 20 নম্বর প্রশ্ন, ধর্মরাজ রথ স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহাবলীপুরম। মহাবলীপুরমেই ধর্মরাজ রথ অবস্থিত রয়েছে। এবং কে নির্মাণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন। 21 নম্বর প্রশ্ন, ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হর্টিকালচারের সাথে সম্পর্কিত রয়েছে স্বর্ণ বিপ্লব। আহ এই ভারতের মানে হর্টিকালচারের সাথে স্বর্ণ বিপ্লব বা সোনালী বিপ্লব সম্পর্কিত রয়েছে। তৈলবীজের সাথে কি বিপ্লব যুক্ত রয়েছে? হলুদ বিপ্লব। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, টমেটো লাল রঙের জন্য দায়ী নিচের কোনটি?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লাইকোপিন। লাইকোপিন টমেটো লাল রঙের জন্য দায়ী। দেখো, লাইকোপিন হলো এক প্রকার ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রঞ্জক, যার উপস্থিতির কারণে টমেটো, তরমুজ বা পেঁপের রং লাল হয়। গাজরের কমলা রঙের জন্য দায়ী কি, সেটা হচ্ছে ক্যারোটিন। তারপর দেখো, লঙ্কার ঝাল স্বাদের জন্য দায়ী হলো ক্যাপসাইসিন। আর সবুজ রঙের জন্য দায়ী হলো ক্লোরোফিল। 23 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম খাদ্য এবং কৃষি মন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম খাদ্য এবং কৃষি মন্ত্রী ছিলেন অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 24 নম্বর প্রশ্ন, লিয়েন্ডার পেজের পিতা ভারতের কোন জাতীয় দলের হয়ে খেলেছিলেন? এর পিতার নাম কি? লিয়েন্ডার পেজের পিতার নাম ডাক্তার ভেস পেজ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হকি। আর লিয়েন্ডার পেজ কে? লিয়েন্ডার পেজ হচ্ছেন ভারতের বিখ্যাত একজন টেনিস প্লেয়ার। 25, নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? সকলেই পারবে এটা। সঠিক উত্তর হবে অপশন ডি, কামাখ্যা মন্দিরে। আসামের গুয়াহাটিতে অবস্থিত রয়েছে। ঠিক আছে, আসামে অবস্থিত রয়েছে কামাখ্যা মন্দির। 26 নম্বর প্রশ্ন, প্রথমবারের জন্য কোন সালে নির্বাচন কমিশনে অতিরিক্ত 2 জন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1989 সালে। 1989 সাল থেকেই প্রথমবার কি করা হয়, শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার নয়, আরো 2 জন করে অতিরিক্ত দিয়ে বহু সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। দেখো, 1989 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 2 জন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত, অর্থাৎ টোটাল 3 জন। আর স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। 27 নম্বর প্রশ্ন, কাঁচের থেকে সবুজ রং অপসারণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, MnO2। 28, ভাইস অ্যান্ড আদার ওয়াইস, এ স্যালিউট টু লাইফ, এই বইটি রচয়িতাকে? সঠিক উত্তর অপশন বি, সুধা মূর্তি। 29, নিচের কোন মঠটি সিকিমে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রুমটেক মঠ। এটি সিকিমের গ্যাংটকের কাছে অবস্থিত রয়েছে। ওকে, 30 নম্বর প্রশ্ন, এটিএম এর টি এর পূর্ণ রূপ হলো নিচের কোনটি? এটিএম এর ফুল ফর্ম কি? এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তাহলে কি হয়ে যাবে? টেলার। 31, মহারাজা দ্বিতীয় সওয়াই জয় সিং কত খ্রিস্টাব্দে জয়পুরে নাহারগড় দুর্গটি নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1734 সালে। ওকে, আর 1727 সালে জয়পুর নির্মাণ করেন। 32 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে পরিমাপের মোট কতগুলি মৌলিক একক রয়েছে? তো টোটাল 7টি মৌলিক একক রয়েছে। কি কি?
দেখো, দৈর্ঘ্যের জন্য মিটার, ভরের জন্য কিলোগ্রাম, সময়ের জন্য সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, দীপন প্রাবল্য তার একক ক্যান্ডেলা, এবং পদার্থের পরিমাণ সেটা হচ্ছে মোল। টোটাল এই সাতটি কি রয়েছে? ফান্ডামেন্টাল ইউনিট বা সাতটি মৌলিক একক রয়েছে এসআই পদ্ধতিতে। 33 নম্বর প্রশ্ন, প্রথম কোন সঙ্গীত শিল্পী ভারতরত্ন সম্মান পান? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এম.এস. শুভালক্ষ্মী। কত সালে? 1998 সালে। 34 নম্বর প্রশ্ন, প্রতি বছর কোন মাসে এক সপ্তাহ ধরে ভারতে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়? ন্যাশনাল রোড সেফটি উইক। সঠিক উত্তর হবে অপশন ডি, জানুয়ারি মাসে, এবং 11 থেকে 17 জানুয়ারি। দেখো, ভারতের জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় 24শে জানুয়ারি, ভারতের জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি, এবং 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয়ে থাকে। 35, ভারতের কৃষি শুমারি কত বছর অন্তর হয়? সঠিক উত্তর হবে অপশন বি, প্রতি 5 বছর অন্তর। 1970-71 প্রথম এটি শুরু হয় কৃষি শুমারি। ওকে। 36 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে বা কারা বরখাস্ত করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পার্লামেন্টে বিল পাসের পরে রাষ্ট্রপতি দ্বারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের বরখাস্ত করতে পারেন। 37, নিম্নলিখিত কোনটি লোহিত রক্তকণিকার অপর নাম? সঠিক উত্তর হবে অপশন সি, এরিথ্রোসাইটস। 38, গোলকোন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, তেলেঙ্গানাতে অবস্থিত রয়েছে। 39, 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়? বা 1 ডিগ্রি অক্ষাংশের ডিফারেন্স কত কিলোমিটার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 111 কিলোমিটার। এবং সময় পার্থক্য কত এর জন্য? এটা তো ডিস্টেন্স হলো, সময় পার্থক্য সেটা হয়ে যাবে 4 মিনিট 1 ডিগ্রির জন্য। দেখো, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্য আনুমানিক দূরত্ব হচ্ছে 111 কিলোমিটার। অক্ষাংশগুলি একে অপরের সমান্তরাল হয়, আর দ্রাঘিমাংশের দূরত্ব নিরক্ষরেখার সব থেকে বেশি, যেটা হচ্ছে 111.3 কিলোমিটার, আর মেরুর দিকে যেতে যেতে সেটি 0 হয়ে যায়। আর 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পার্থক্য কত হয়? 4 মিনিট। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মুম্বাই। রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 1935 সালে প্রতিষ্ঠিত হয়। আর জাতীয়করণ কবে করা হয়? 1949 সালে জাতীয়করণ হয়। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন ক্লাসগুলো যেমন ভাবে করাচ্ছি সেইভাবে ফলো করে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন মধ্যে প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে একদম হুবহু কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, মিশন খাকি পুলিশ ব্যাচ, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ, WBPSC মিসলেনিয়াস ফুল ব্যাচ এবং ICDS বীরঙ্গনা ব্যাচ
প্রত্যেকটি ব্যাচ কোর্সেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে। পিডিএফ স্টাডি মেটেরিয়াল থাকছে, নোটস থাকছে এবং মক টেস্ট থাকছে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি ম্যাটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।